হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লেভেলিং সিজন 3 পর্ব 4। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনুকে তার শ্যাডো এক্সচেঞ্জ স্কিল ব্যবহার করতে। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিনার স্কুলে 3টা ছেলে একসাথে হাঁটছিল এবং গল্প করছিল। এই আর্টসের টিচাররা আমাদেরকে কি পেয়েছে, আমরা কি চাকর, আর আমাদেরকে দিয়ে কেন এত বা কাজ করাই। আর তারা এইসব বলতে বলতে একটা রুমের মধ্যে ঢুকে, আর যে ঘরটায় ঢুকছিল সেই ঘরটা ছিল অনেক নোংরা। এবং তারা ভাবতে থাকে এইখান থেকে যদি আমরা একটা একটা করে টেবিল চেয়ার নিয়ে যাই তাহলে আমাদেরকে এখনো অনেকবার যাওয়া আসা করা লাগবে। এবং তারা ভাবতে থাকে তাহলে আমরা একটা কাজ করি, আমরা একসাথে 4টা করে নিই। কিন্তু ওই ঘরে ঢোকার পর সবারই চোখ পড়ে একটা জায়গায়, এবং তারা দেখতে পাই সেইখানে একটা গেট ওপেন হয়েছে। তখন ওইখানকার একটা ছেলে বলে, তোমরা কোনো ভয় পেও না, কারণ এই গেটের মধ্যে থেকে কেউ বাইরে আসতে পারবে না, আর শুধু হান্টাররাই এর মধ্যে যেতে পারবে। একটা গেটের মধ্যে থেকে কোনো মনস্টার বেরিয়ে আসতে পুরো 7 দিন সময় লাগে। আর এই কথা শুনে আর একটা ছেলে বলে, এই ঘরটা তো অনেকদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, আর এই গেটটা যে কবে খুলেছে সেটাও তো আমাদের জানা নেই। আর এইসব কথা বলতে বলতে গেটের মধ্যে থেকে একটা বিস্টের হাত বাহিরে বের হয়ে আসে এবং সামনে থাকা সেই ছেলেটার মাথা ধরে ফেলে। আর সে এই সময় সাহায্যের জন্য আরো 2জন ছেলেকে চিল্লাচিল্লি করতে শুরু করে, কিন্তু নিমিষের মধ্যেই সেই বিস্টটা সেই ছেলেটাকে মেরে ফেলে এবং সেই মনস্টারগুলো পরপর সেইখানকার 3টে ছেলেকে মেরে ফেলে। তারপর তারা গেটের বাইরে চলে আসে, আর এরা এমন একটি মনস্টার যারা রক্ত এবং মাংসের গন্ধে বাইরে চলে আসে, এবং তারা বুঝতে পারে আমাদের ওপরও আরেকটি লেভেল রয়েছে। এবং আরেকটি মনস্টার বলে, এই জায়গাটা হচ্ছে একটা ক্যাসেলের মতো, এবং সে বলে আমি আমার শিকার শুরু করছি, তুমি যাও এবং বাকিদেরকে নিয়ে আসো। এবং সে বের হয়ে একটা ক্লাসরুমের দিকে এগোতে থাকে, এবং সে বলে তাহলে আগে আমি প্রথমে এই এরিয়াটাই ক্লিয়ার করব, এবং তারপর আমরা বাহিরে গিয়ে বাকি সবাইকে মেরে ফেলবো। আর আমরা পরবর্তী সিনে দেখতে পাই সেই ক্লাসরুমের সব স্টুডেন্টরা বসে থেকে গল্প করছিল, ও সেই সময় এই বিষটা সেইখানে চলে যায় এবং প্রথমে সেইখানকার 2টা ছাত্রছাত্রীর ওপর আক্রমণ করে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সাংজিনু তার শ্যাডো স্কিল ইউজ করে চলে যায় বুসানে, এবং সেই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এবং সে খেয়াল করে সেইখানকার সেই গেটটা আসলেই অনেক বড়। এবং সে ভাবতে থাকে নাইট গিল্ডের গিল্ড মাস্টার যেমনটা বলেছিল ঠিক তেমনই এই গেটটা। এরপর সে তার স্ট্রাইক টিমের দিকে খেয়াল করে এবং সে দেখে 13টা এ র্যাঙ্কের হান্টার এবং 20টা বি র্যাঙ্কের হান্টার সেই টিমে রয়েছে। এবং সে বলে আসলেই এতগুলো এ র্যাঙ্কের হান্টার একটি স্কোয়াডে রাখা সত্যি বড় ব্যাপার। এবং এরপরে আমরা দেখি সবাই সাংজিনুকে দেখতে পাই, এবং সাংজিনুকে দেখে সবাই তো অবাক হয়ে যায়, এবং তারা বলতে থাকে আমরা তো টিভিতে তোমাকে জেজ আইল্যান্ডের রেডে ফাইট করতে দেখলাম, তুমি তো খুব সুন্দর যুদ্ধ করো, আর তোমার শ্যাডোর মতো সেই বিস্টগুলো তুমি কি সেইখানে ওইগুলো স্যামান করো। এবং তাদের এমন করা দেখে জিনু একটু ঘাবড়ে যায়, এবং আগের দিনের দেখতে পাই আমরা সেই হিলারটা সেখানে আসে এবং সাংজিনুর সামনে গিয়ে সবাইকে চুপ করতে বলে। এবং এরপরে সে সাংজিনুকে বলে আমি এই মেইন স্ট্রাইক টিমের হিলার, আমার নাম জং এরেম, যেহেতু আজকের স্ট্রাইক টিমের লিডার তুমি, তো তোমার সাথে আমার কথা বলা খুবই দরকার। এরপরে সাংজিনু পাওয়ারডংসুকে বলে তুমি কি এখনো এদেরকে কিছু বলনি। তারপরে পাওয়ারডংসু বলে না, এখনো আমি কিছু বলিনি, কিন্তু এখন বলা দরকার। এবং সে বলে আজকের রেডটাও সেই লিড করবে। আর এই কথা শুনে বাকি সবলাই হতাশা হয়ে যায়, এবং তারা বলে স্যার আবার আপনি, আমাদের সাথে তো সাংজিনু আছে, আজকের রেডটা লিড করতে তাকেই দেন না। যার উত্তরে পাওয়ারডংসু বলে সাংজিনু সবসময় আমাদের পেছনেই থাকবে, যেন আমাদের স্কোয়াডের কারো কোনো সমস্যা না হয়। আর যার এই কথা শুনে আরেকটি হান্টার বলে আমাদের পেছনে থাকবে এবং আমাদের ক্ষতি হবে না, মানে আমরা কি এতটাই দুর্বল নাকি। আর তার এই কথা শুনে পাওয়ারডংসু সাংজিনুকে বলে তুমি কিছু মনে করো না, আমাদের এইখানে এমন কিছু হান্টারও রয়েছে। আর এরপরে সাংজিনু বলে আরে তুমি কিছু মনে করো না, এমন কিছু হান্টার থাকে যারা একটু বেশি নিজেদের উপর ভরসা করে। তো এরপরে পাওয়ারডংসু সবাইকে ডাকে ডানজনের মধ্যে ঢোকার জন্য। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই হান্টার অ্যাসোসিয়েশন বিল্ডিং, সেইখানে ইমার্জেন্সি কল সেন্টারে একটা মেয়েকে দেখতে পাই, এবং সে কারো সাথে কথা বলছে। আর অপর সাইড থেকে বলে আমি একটি স্কুলে রয়েছি যেখানে অনেকগুলো মনস্টার চলে এসেছে, এবং যেটা শুনে সেইখানকার সেই মেয়েটাও ভয় পেয়ে যায়। সে ভাবে আসলে একটা স্কুলের মধ্যে কি ডানজেন ব্রেক হলো। এবং সেই মেয়েটি অপর সাইডে সেই লোকটিকে বলে তাহলে তুমি কোথায় থেকে এখন ফোন করছো। এবং অন্যদিকে আমরা দেখতে পাই একটি মেয়ে যে কিনা বাথরুমের বসে থেকে ভয়ে গায়ে অনেক রক্ত নিয়ে কথা বলছিল, এবং সে বলে আমার সাথে থাকা সমস্ত বন্ধুদেরকে কিছুক্ষণ আগেই সবগুলো মেরে ফেলেছে। এবং হান্টার অ্যাসোসিয়েশন থেকে ওইখানে জিজ্ঞাসা করে তাহলে তোমাদের ওইখানে কতগুলো মনস্টার রয়েছে, আর সেও এটাও বলে তারা কি তোমার কাছেই আছে। এবং যার উত্তরে সেইখানকার মহিলাটি বলে জানি না এখানে কতগুলো মনস্টার বা বিস্ট রয়েছে, কিন্তু এখানে অনেকগুলোই রয়েছে, আমরা কি এইখানে আসলে তাহলে মরে যাব। এবং সেইখানকার কল সেন্টারে সেই মেয়েটি বলে তোমরা একদমই ভয় করো না, আমাদের হান্টাররা এখনই বের হচ্ছে এবং দ্রুতই সেইখানে পৌঁছে যাবে, তুমি শুধুমাত্র যেখানে রয়েছো সেইখানে শান্ত হয়ে বসে থাকো। এবং সেই মেয়েটি এই কথাগুলো শুনে একটু শান্তি পায়,
পায় এবং আবারও কল সেন্টারে সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে সেখানকার মনস্টারগুলো দেখতে কি রকমের? এবং অপর প্রান্তে সেই মেয়েটি বলে, হ্যাঁ, এই মনস্টারগুলোকে আমি আগেও টিভিতে দেখেছি, কিন্তু তাদের নাম কি তা ভুলে গেছি। ও সে এটাও বলে তারা দেখতে কিছুটা মানুষের মতো এবং তাদের বডিটা অনেক বড় আর তাদের গায়ের চামড়া সবুজ রঙের। যেটা শুনে কল সেন্টারে মেয়েটা খুবই ঘাবড়ে যায় এবং সে এটাও বুঝতে পারে সেই বিস্টগুলো হচ্ছে একটি অর্ক। এবং এই কথা শুনে স্কুলের সে মেয়েটিও বলে, হ্যাঁ, এগুলো অর্ক। এবং সে মেয়েটিকে বলতে থাকে, তুমি এখনই ওইখান থেকে বের হয়ে চলে যাও, কারণ লুকিয়ে কোনো লাভ হবে না, কারণ এরা মানুষের মাংস ও রক্তের গন্ধে তোমাকে বুঝে ফেলবে। আর এই কথাগুলো বলতে বলতে অপর সাইডে সে মেয়েটি চিল্লাচ্ছে, আমাকে সাহায্য করো, আমি মরতে চাই না। এবং আমরা দেখতে পাই স্কুলের যতগুলো স্টুডেন্ট রয়েছে তারা যে যেভাবে পাচ্ছে পালিয়ে বের হয়ে স্কুল থেকে চলে যাচ্ছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই একটি অর্ক আরেকটি অর্ককে বলছে যে আমাদের তো বাকি শিকারগুলো অর্ধেক স্কুল থেকে বের হয়ে চলেই যাচ্ছে। এবং এই কথা শুনে বাকি আরেকটি অর্ক বলে, সমস্যা নেই, এই স্কুলে আরো অনেকগুলো শিকার রয়েছে, আমাদের শুধু নিচে যাওয়ার রাস্তাটা আটকে রাখতে হবে, তাহলে আমরা ওপরের ফ্লোরে সবাইকে মারতে পারবো। এবং আমরা দেখতে পাই ওপরের অনেক স্টুডেন্টরা হাতে বেঞ্চ, টেবিল এবং যাবতীয় সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল। এবং সেই সময় সেখানে একটি অর্ক ঢুকে পড়ে এবং সেই অর্ককে দেখে সেখানকার সমস্ত স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। কিন্তু সেখানকার একটি স্টুডেন্ট পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর চেষ্টা করে কোনো লাভ হয় না, কারণ অপর একটি দরজার সামনেও আরেকটি অর্ক এসে দাঁড়িয়ে থাকে এবং সেই অর্কটি সেই ছেলেটিকে নিমিষের মধ্যে মেরে ফেলে। এবং সেখানকার দুইটা অর্কের মধ্যে একটা অর্ক আরেকটি অর্ককে বলে, আমি না এখানকার মানুষের মধ্যে একটি হান্টারের মানা পাওয়ারের গন্ধ পাচ্ছি। এবং যেটা শুনে আরেকটি অর্ক বলে, তাই নাকি, তাহলে তো আমাদেরকে আগে তাকেই মারতে হবে। এবং আমরা সেখানে দেখতে পাই অনেকগুলো স্টুডেন্টের মধ্যে সাংজিনুর বোন জিনহাকেও সেখানে দেখতে পাই এবং সে এখন সেই জিনহুকে মনে করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই জিনার পাশে একটি মেয়ে থাকে এবং এটাকে আমরা সবাই চিনি, যে কিনা সাংজিনুর সাথে রেডে হান্টিং করতো, আর সে একজন ই র্যাঙ্ক হান্টার। এবং সে জিনাকে বলে, আমি ই র্যাঙ্কের হান্টার হই বা যে হান্টারই হই, এখন আমাকে এদের সামনে লড়াই করতেই হবে। এবং সেই সময় জিনা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, আর সেই সময় সে অর্কগুলোও তাদের সামনে চলে আসে এবং তারা দুজন সেখানে গিয়ে একজন আরেকজনকে দেখে এবং বলে, এইখানে এই দুইটো মেয়ের মধ্যে থেকেই মানা পাওয়ার আসছে। এবং এই বলতে বলতে একটি বিস্ট বলে, যে মেয়েটি সবচাইতে বেশি ভয় পাচ্ছে তার মধ্যে থেকেই তো বেশি মানা পাওয়ার আসছে। এবং এই বলে সেই জিনার দিকে তাকায় এবং জিনাকে আক্রমণ করতে যায়, দিয়ে তার হাতটা যেমন ওপরের দিক থেকে আক্রমণ করতেই যাবে এবং আমরা দেখতে পাই জিনার মধ্য থেকে একটি হাই অর্ক বের হয়ে তার সে হাতটি ধরে ফেলে। আসলে এখানে মূল ঘটনাটি হচ্ছে সাং জিনহু আগেই জিনার মধ্যে কয়েকটি হাই ওয়ার্ক রেখে দিয়েছিল, যেন জিনা যে কোনো সময় বিপদে পড়লে সে হাই ওয়ার্ক তাকে বের হয়ে সেভ করতে পারে। যেমনটা আমরা দেখেছিলাম তার বাড়ির গেটের সামনে রেখেছিল তার বাসা পথ দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাই জিনার মধ্য থেকে কয়েকটি বিস্ট বের হয়ে চলে আসে, অর্থাৎ সাংজিনোর সামান করা বিস্ট। প্রথমে সেইখানকার সেই হান্টারের যাই মারতে যায় জিনাকে, তার হাতটি ধরে ফেলে এবং তাকে দূরে ফেলে দেয় এবং পাশে আরো দুইটি অর্ক চলে আসে। এবং অপরদিকে আমরা দেখতে পাই পাওয়ার অংশ তার টিম নিয়ে ডানজনের মধ্যে চলে গেছে এবং তারা ঢুকেই একটি তাদের সামনে বিস্ট দেখতে পাই, আর সেই বিস্টের নাম হচ্ছে অগ্রেরি। আর এই বিস্টের আবার দুটো মাথা রয়েছে এবং তারা সবাই টিম ওয়ার্কের মাধ্যমে সে অগ্রেটারিকে খুব সহজে মেরে ফেলে। এবং প্রথমে এই অগ্রেটারিটা দেখে পাওয়ার অংশ বলে, আমি জানতাম প্রথমে আমাদের সামনে একটা অগ্রেটারি, তাহলে ভেতরে কত ধরনের বিস্ট যে রয়েছে তারা ঠিক নেই। এবং এরপরে পাওয়ার অংশ সাংজিনুকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই অগ্রেটারিকেও আরেকটি নামে ডাকা হয়? তখন সাংজিনু তার উত্তরে বলে, হ্যাঁ আমি জানি, এইগুলোকে আরেকটি নামেও ডাকা হয় আর তার নাম হলো গ্রে কিপার। এবং পাওয়ার অংশ তার উত্তরে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু আমি আমার অনেক এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমি খেয়াল করে দেখছি কোন ডানজনের শুরুতেই যদি এমন গ্রে কিপার পাওয়া যায় তাহলে ভেতরে ঢুকে এমন এদের বড় একটি দল পাওয়া যায়। এবং পাওয়ার অংশ এটা বলতে বলতেই ঠিক তেমনই হয়, ভেতর থেকে একটি তেমন গ্রে কিপারের দল চলে আসে আর তারা এসে কোনো হান্টারের ওপর অ্যাটাক করে না, যা দেখে পাওয়ার অংশ এবং তার স্কোয়ারের টিমগুলো দেখে অবাক হয়ে গেছে, কারণ সাধারণত তো এসব মনস্টাররা সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয়, ওরা নিশ্চয়ই কিছু দেখে ভয় পাচ্ছে। এবং আমরা দেখতে পাই সাংজিনু পেছনে দাঁড়িয়ে থেকে ভাবছে এবং বলছে, এরা নাকি আমাকে বলছিল এটা হাই র্যাঙ্কের ডানজন, আর আমি তো এটা ভেবেই ঢুকলাম, আর এইখানে নাকি এই রকমের মনস্টার রয়েছে। আর সাংজিনুর এমন ধরনের মনস্টার তার কাছে কোনো ব্যাপারই না, যা তার কাছে একদমই ভালো লাগে না। সে এই মনস্টারগুলোকে এক নিমিষের মধ্যে মেরে ফেলতে পারবে। আর এই সময় সাংজিনু অন্য কিছু একটা সেন্স করতে পারে এবং সাংজিনু পাওয়ারডংসকে বলে, আমাকে এক্ষুনি বের হতে হবে, আমার কিছু আর্জেন্ট কাজ রয়েছে। আর যার উত্তরে পাওয়ারডংস বলে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এখন কি বলছো এগুলো? তোমাকে ছাড়া এখন আমরা এর মধ্যে তো বিপদে পড়তে পারি। এবং যার উত্তরে সাংজিনু বলে, তাহলে ঠিক আছে, আমি এখানে এমন একজনকে রেখে যাচ্ছি তুমি যার উপর ভরসা করতে পারো। এবং সে
তোমাদেরকে সেফ রাখবে। এবং এটা বলে সে বীরুকে সেইখানে ডাকে। আর এটা দেখে বাকি সব হান্টার গুলো চমকে ওঠে। আর যেহেতু এখানে সব হান্টাররা বীরুকে চিনতেই পারে, তখন সাংজিনু বলে তাহলে এখানে আমার আর কথা বলে লাভ নেই। তখন সাংজিনু বলে এই তোমাদেরকে এখন থেকে প্রোটেক্ট করবে। এবং সাংজিনু সেইখান থেকে যাওয়ার আগে বীরুকে বলে যায় তোমার কাজ হচ্ছে এইখানকার সব মানুষকে রক্ষা করার, যেন তাদের কোনো ক্ষতি না হয়। এবং সেখানে বীরু সাংজিনুকে জিজ্ঞাসা করে তাহলে মানুষদেরকে যদি প্রোটেক্ট করি ঠিক আছে, কিন্তু এদেরকে কি করব? আর যার উত্তরে সাংজিনু বলে তুমি যা ইচ্ছে তাই করো। আর এই কথা শুনে বীরু সেইখানে চিল্লানো শুরু করে। আর যেটা দেখে সেইখানকার সব হান্টাররা ভয় পেয়ে যায়। এবং আমরা দেখতে পাই এরপরে সাংজিনু আরো 20টির মতো পিঁপড়ে স্যামান্ড করে, অর্থাৎ শ্যাডো শোল্ডার। আর সেই স্ট্রাইক টিমের হিলার মেয়েটি বলে তুমি তোমার বিস্ট এখানে রেখে চলে যাচ্ছ, এটা কি ঠিক? আর যার উত্তরে সাংজিনু বলে ও তাহলে একটা আমি কাজ করি, আমার সাথে আমার শ্যাডো শোল্ডারকেও নিয়ে চলে যায়, তাহলে তো তোমাদের ভালো হবে, তাই নাকি? যার উত্তরে সেই মেয়ে এবং পাওয়ার ডংসু বলে না না না, এভাবেই থাক, আমরা এভাবেই ঠিক আছি, আর এটাই আমাদের জন্য ভালো হবে। এবং এরপরে সাংজিনু সে দেখে তার শ্যাডো স্কিলটা আবার কখন ব্যবহার করতে পারবে। এবং সে দেখতে পায় এখনো 1 ঘন্টা 42 মিনিট পরগাতি সে শ্যাডো স্কিলটা ব্যবহার করতে পারবে। কারণ শ্যাডো স্কিলটা 3 ঘন্টা পর পর ইউজ করা যায়, কিন্তু সে কিছুক্ষণ আগেই এইখানে আসছে এবং ডানজনের মধ্যে ঢুকেছে, তো এখন তো তার সময় হয়নি, তো এখন সে যেতে পারবে না। এবং সাংজিনু বলে আর সময় হলো না, যা এখন তাহলে আমাকে এইখান থেকে এভাবেই যেতে হবে। তখন আমরা দেখতে পাই সাংজিনু তার স্পিডের সাথে সেই ডানজন থেকে বের হয়ে আসছে এবং সে ভাবছে আমি জিনার কাছ থেকে আমার শ্যাডো শোল্ডারে প্রচুর সিগন্যাল পাচ্ছি, নিশ্চয়ই কিছু সেখানে খারাপ হয়েছে, না হলে ওরা এমন করতো না। আর সাংজিনু যখন ডানজনের মধ্যে দিয়ে বের আসতে লাগে তখন তার সামনে অনেকগুলো মনস্টার চলে আসে, যা দেখে সাংজিনুর প্রচুর রাগ হয়। এবং আমরা দেখতে পাই সাংজিনুকে দেখে সেই মনস্টার গুলো তার সামনে বসে পড়ছে। আর সাংজিনু ভাবে হয়তো এগুলো নেকড়েগার, তার জন্য আমার সামনে এসে বসে পড়ছে। এবং সাংজিনু তখন সেইখানে কাইসেলকে ডাকে এবং তার পিঠে চড়ে খুব দ্রুতই সেই গেট থেকে বের হয়ে যায়। এবং সাংজিনুর এই সিন দেখে সেইখানকার বাইরে থাকা গেটের রিপোর্টাররা অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। আর এরপরে সাংজিনু কাইসেলকে বলে তুমি আমাকে এখনই আমার বোনের কাছে নিয়ে যাও, তুমি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি। এরপরে আমরা দেখতে পাই সাংজিনুর সেই শ্যাডো শোল্ডার বাকি অর্কের সাথে লড়াই করছে এবং সেইখানকার সে বাকি স্টুডেন্টরা ভাবছে আসলে এখানে কি হচ্ছে, একটা বিস্ট অন্য বিস্টের সাথে লড়াই করছে। আর জিনা এখনো জিনুকে খুঁজতে থাকে আর সে বলে আমার ভাই কি এখানে চলে এসেছে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই সেই ডানজানের বসকে এবং একটি অর্ক সেই ডানজানের বসকে গিয়ে বলছে এখানে কিছু বিস্ট রয়েছে যারা মানুষকে সাহায্য করছে। এবং সেই কথাটি শুনে সেইখানকার বস অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে এগুলো কোন ধরনের বিস্ট, মানে কোন অর্কস? যার উত্তরে একটি অর্ক বলে সেইগুলো হচ্ছে হাই অর্কস, আর তারা মোট 3 জন রয়েছে। এবং তার বস বলে তাহলে আমাকে রাস্তা দেখাও, সমস্যা নেই, 3টে অর্কস আমরা সবাই মিলে তাদেরকে মেরে ফেলবো। এবং এখন আমরা অপরদিকে দেখতে পাই পাওয়ার ডংসুর টিমকে, যেখানে পিঁপড়েগুলো দেখে তারা অনেক ভয় পাচ্ছিল। এখন পাওয়ার ডংসু মনে মনে ভাবে আমরা এই রেডটাকে এইখানে বন্ধ করতে পারবো না, এই সমস্ত রিপোর্টাররা এখনো দাঁড়িয়ে রয়েছে, ওরা আমাদেরকে একেবারে খেয়ে ফেলবে, তাহলে আমাদের কিছু করার নেই, এই সমস্ত বিস্টগুলো নিয়ে আমাদেরকে এখন ফাইট করতে হবে। আর এই কথা বলতে বলতে এই সময় তার সামনে বীরু চলে আসে আর যাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে তারপরে বীরুর দিকে তাকিয়ে বলে চলো লড়াই করতে হবে। আমরা দেখতে পাই সে হাসে ঠিকই, কিন্তু বীরুর এমন করা দেখে তার একদমই ভালো লাগে না এবং সে বীরুকে আবারও ভয়ে ভয়ে বলে তাহলে কি আমরা এখন যাব লড়াই করতে? আর যার কথায় বীরু কোনো উত্তর দেয় না, সে দ্রুতই চলে যায় তার দলের সঙ্গে। এবং পাওয়ার ডংসু এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। আর তাকে তখন অন্য একটি হান্টার এসে বলে আপনি কি ঠিক আছেন তো? তাহলে আজকের রেডটা আমরা এদেরকে লিড করতে দিব। এবং তখন তারা খেয়াল করে বীরু সেইখানকার পাওয়ারফুল একটা মনস্টারকে জাস্ট একটা হিটে মেরে ফেলছে, যেটাকে মারতে তাদের পক্ষে হয়তো অনেকক্ষণ সময় লাগতো। এবং তারা ভাবতে থাকে এই সমস্ত বিস্টগুলোর এসিস্ট স্টোন থেকে অনেক টাকা পাওয়া যায়, তাহলে তোমরা এখনো কি এই ডানজন থেকে বের হতে চাইবে? এবং তখন সে খেয়াল করে দেখে সমস্ত হান্টাররা সামনের দিকে এগিয়ে গেছে সেইখানকার সেই পিঁপড়েগুলোর সাথে। তাদের মধ্যে থেকে একজন বলছে স্যার আপনি পেছনে পড়ে রয়েছেন কেন, তাড়াতাড়ি আসুন। এবং অপরদিকে আমরা স্কুলের মধ্যে সিন দেখতে পাই যেখানে ডানজনের বস বাইরে চলে আসে সেই শ্যাডোগুলোকে মারার জন্য। তখন সেই বসটি সেখানে এসে বলে একটি অর্ক কতগুলো মানুষ মেরেছে তার শরীরের দাগ দেখে বোঝা যায়, এখন আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকগুলো মেরেছো। এবং সে বলে আসলে তোমরা কি শুধু এতটুকুই করতে পারো? এবং সে এটা বলার পরে 3টে হাইঅর্কের ওপর সে একাই অ্যাটাক করে, কিন্তু সে 3টে হাইঅর্কের মধ্যে একটা হাইঅর্ক তার অ্যাটাককে ধরে ফেলে। এবং বসটি তখন বলে বাহ তুমি আমার অ্যাটাকটি আটকেও ফেললে, আসলে আমি এতটাও আশা করিনি, আসলে তুমি ভালো, কিন্তু এতটুকুই এনাফ না, আমাকে মারার জন্য তোমাকে
আরো কিছু করতে হবে। এবং এটা বলতে বলতে সে একটি শ্যাডো হাই অর্ককে মেরে ফেলে, অর্থাৎ কেটে ফেলে। কিন্তু অর্কটা আবার রিজেনারেট হয়ে যায়, আর যেটা দেখে বসটা একটু অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এরা কি কোনো ধরনের স্পেল ইউজ করছে, আমি ওকে পুরো কেটে ফেললাম তাও মরছে না কেন। কিন্তু যাই হোক, এভাবে দরকার হলে আমি তাদেরকে আরো 100 বার কেটে ফেলবো। কিন্তু সেই সময় তার মাথার মধ্যে একটা মেসেজ আসতে থাকে এবং সে তার মেসেজ বুঝতে পারে মানুষদেরকে মারো, মানুষদেরকে মারো। এবং সে ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি মানুষগুলোকে মারতে হবে। এই হাই অর্কগুলোর যদি কোনো স্পেল ইউজ করে থাকে তাহলে যে স্পেল ইউজ করছে তাকে মারলেই হবে। আসলে স্পেল কে ইউজ করছে, তুমি করছো? আসলে তুমি কি সেই স্পেলার? আসলে এই কথাটি সে বলে জিনহার দিকে উদ্দেশ্য করে, এবং সে এটা বলার শেষে বাকি অর্কগুলোকে অর্ডার দিয়ে দেয় জিনহাকে ধরার জন্য। এবং সমস্ত অর্করা মিলে যায় জিনহার দিকে, যেখানে শ্যাডো হায়ারগুলো সেইখানে সবাইকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু অনেকগুলো অর্কের সাথে তারা পেরে ওঠে না। সেইখানে অর্কগুলোর বস জিনহাকে এসে ধরে ফেলে। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।